হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই জেকা ফাটুর বিষয়ে কথা বলবো এবং জেকা ফাটু ভার্সেস সোয়াস্কিসের ম্যাচ সামার স্ল্যামের জন্য পিচ করা হয়েছে। আপনারা সবাই জানেন নেক্সট পেলি হচ্ছে সামার স্ল্যাম এবং সামার স্ল্যামের আগে একটা ইভেন্ট হবে, সেটা হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট তো আর পিএলই না, নেক্সট পেলি ধরতে পারি সামার স্ল্যাম। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে জুলাইয়ের 18 তারিখে, তারপরে একদম আগস্টের 1 এবং 2 তারিখে সামার স্ল্যাম হবে। আর সামার স্ল্যামে কিন্তু জেকা ফাটুকে একটা প্রমিনেন্ট রোলের জন্য প্ল্যান করা হয়েছিল। কি রোল হবে সেটা বলা হয়নি, কিন্তু আগে বলা হয়েছিল তার একটা রোল হবে। আর এখন বলা হচ্ছে তার ম্যাচ হবে রয়্যালস্কিসের সাথে সামার স্ল্যামে, আর এটা পিচ করা হয়েছে। পিচ করা মানে এমন না যে প্ল্যান করা হয়েছে, এটা জাস্ট একটা আইডিয়া। এই আইডিয়াটা শুট করা হয়েছে, জানি না এটা হবে কিনা, এটা হতেও পারে নাও হতে পারে, যখন হবে তখন সময় বলে দিবে, কিন্তু হতেও পারে এটা লজিক্যাল। আপনারা যদি দেখেন সোলোসিকা অনেক সময় ধরে রয়্যালস্কিসকে রিক্রুট করতে যাচ্ছে, আর ওই দিক দিয়ে সোলোসিকা ব্লাড লাইনের এগেনস্টে যাচ্ছে, তো মিলাই জিলাই দেখেন লজিক আছে। এমনও হতে পারে এটা মেজর স্টেপ একটা ম্যাচের জন্য, হতে পারে রয়্যালস্কিস এবং জেকা ফাটুর ম্যাচ দিয়ে শুরু হবে এবং এটা সোলোসিকার যে ইনভলভমেন্ট সেটা নিয়ে যাবে রোমান রেন্সের সাথে ফিউডে। তো বলতে পারি এই ম্যাচটা পিচ করা হয়েছে সামার স্ল্যামের জন্য। আমি এগেইন রিপিট করে বলতেছি, এই ম্যাচটা যে হবে এটা কনফার্ম না, যখন কনফার্ম হয়ে যাবে আমি কিন্তু আপনাদের বলে দিব। আপনারা সামার স্ল্যামে জেকা ফাটু ভার্সেস রয়্যালস্কিসের ম্যাচ দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া কিন্তু ওই চ্যানেলে আমি আপডেট আপনাদের দেই, আপনারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটা টিউন করবেন। ডেইলি 2টা ভিডিও আপলোড করা হয়, একটা এই চ্যানেলে আর একটা ওই চ্যানেলে। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এরপর স্যামি জেনের বিষয়ে কথা বলবো। স্যামি জেনকে নিয়ে একটা আপডেট এসেছে। আপডেটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যারা আছে তারা স্যামি জেনের উপর কেমন স্ট্যান্ড রাখে, মানে তাদের পজিশন কি, তারা কি চিন্তা করে স্যামি জেনকে নিয়ে। এবং এই আপডেটটা এসেছে রেসলিং অবজারভার রেডিও থেকে, এবং এই আপডেটে বলা হয়েছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা স্যামি জেনকে মানি প্লেয়ার হিসাবে দেখে না। ডাব্লিউডাব্লিউ রিপুটেডলি ডাজ নট কনসিডার স্যামি জেন অ্যাজ এ মানি প্লেয়ার অ্যান্ড দ্যাট শুড টু বি ওয়ান অফ দ্য মেইন রিজন হি লস দ্য টাইটেল। তো রেসলিং অবজারভার রেডিওতে ডেভ মিনিস্টার বলতেছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা স্যামি জেনকে কনসিডারই করে না অ্যাজ এ মানি প্লেয়ার, মানে ডাব্লিউডাব্লিউ মনেই করে না যে স্যামি জেন ওরকম টাকা পয়সা কামাই দিতে পারবে। ডাব্লিউডাব্লিউ হাইপ চায়, অ্যাটেনশন চায়, স্যামি জেন এগুলো পারবে না, এগুলো ডাব্লিউডাব্লিউ মনে করে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন স্যামি জেন 9 দিনের মধ্যে তার টাইটেলটা হেরেছে। আর এটা আমি আপনাদের হয়তো কালকে বলেছিলাম, ডাব্লিউডাব্লিউ তাদের দোষ কাটানোর জন্য স্যামি জেনকে চ্যাম্পিয়ন বানিয়েছে। মানে বিষয়টা হচ্ছে একবার তাকে চ্যাম্পিয়নশিপ দেওয়া লাগবে, রেসলম্যানিয়াতে কেন দিব, সৌদি আরবেতে যেহেতু নাইট অফ চ্যাম্পিয়ন হচ্ছে, নাইট অফ চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নশিপটা দিয়ে দেই। আর লোকেরা কিন্তু পাগল হয়ে গিয়েছিল, তারা বলতেছিল তাকে টাইটেল দাও, সে ডিজার্ভ করে, এবং ইন্টারনেটে অনেক বেশি তাকে নিয়ে কথা হচ্ছিল, এর জন্য ডাব্লিউডাব্লিউ তাকে টাইটেলটা দিয়েছে। ডাব্লিউডাব্লিউ কোম্পানি ফর্মালিটি পুরো করেছে তাকে টাইটেলটা দিয়ে। এখানে কিন্তু প্রশ্ন ওঠে স্যামি জেন কি অ্যাকচুয়ালি মানি প্লেয়ার না? আপনারা যদি রিয়েলিটিতে যান বা রিয়েলিটি চেক করেন, ইন্টারনেট হাইপটাকে ভুলে যান বা ইন্টারনেট হাইপটাকে অন্য সাইডে রাখেন, আমি বলবো ফ্যাক্ট স্যামি জেন মানি প্লেয়ার না। আপনারা যদি ডাব্লিউডাব্লিউ টপ প্লেয়ার গুলো সরিয়ে ফেলেন, যেমন রোমান রেন্স, সিএম পাং, স্যাথ রলিন্স, ব্রক লেসনার, তারপর র্যান্ডি অর্টন, কোডি রোডস, এদেরকে যদি সরিয়ে দেন, আপনারা ডাইরেক্ট মনে করেন যে এরা কোম্পানিতে এক্সিস্টই করে না, মানে কখনো করেইনি, তাহলে কি স্যামি জেনের জন্য ডাব্লিউডাব্লিউ দেখতে কেউ আসবে? মানে স্যামি জেন কি ওইরকম অ্যাটেনশন নিয়ে আসতে পারে? অনেস্টলি যদি এটার অ্যান্সারটা দেন সবাই বলবেন যে না। আপনারা একটু মাথা খাটান, আপনারা দেখেন স্যামি জেন কিন্তু ওইরকম অ্যাটেনশন নিয়ে আসতে পারে না। যেহেতু এটার অ্যান্সার না, মানে অ্যান্সারটা আসে না, তাহলে ওই কথাই আসে স্যামি জেন ইজ নট দ্য মানি প্লেয়ার। আবার ইন্টারনেটে আরো একটা সাইট দেখলাম যারা স্যামি জেনের পক্ষ নিচ্ছে এবং আউটরেস করতেছে যে ডাব্লিউডাব্লিউ এই কাজটা কেন করলো। আমি বলবো তারা যেটাই করুক এটা ফ্যাক্ট, ডেভ মেডিসন যেটা বলেছে এটা ফ্যাক্ট, মেডিসন ভুল কিছু বলেনি আর ডাব্লিউডাব্লিউ ভুল কিছু করেনি, এটা একদম জাস্টিফাইড অ্যান্সার। এবং আমার আবারও মনে হয় ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা স্যামি জেনকে আর ফিউচারে টাইটেল দিবে না, কারণ তারা তাকে মানেই না সে মানি প্লেয়ার। ট্রিপল এইচ যদি মানে, টিকেও যারা আছে তারা মানবে না, স্যামি জেনকে অত বড়ভাবে টিকেও ট্রিট করবে না। আমার মনে হয় কি সামনে গিয়ে সে ম্যাচের মতো অবস্থা স্যামি জেনের হতে পারে। ইভেনচুয়ালি কোম্পানি থেকে সে নিজের টার্মসে লিভ করবে, অথবা ডাব্লিউডাব্লিউ তাকে ইনডিরেক্টলি এমন কন্ট্রাক্ট অফার করবে যেন সে ছেড়ে চলে যায়। এবং আপনাদের বলে দিই, এমন না যে ব্যাকস্টেজে এখন স্যামি জেনের পক্ষে বা স্যামি জেনকে নিয়ে স্ট্যান্স আছে ব্যাকস্টেজে, এর জন্যই হয়তো সে তার টাইটেলটা হেরে গিয়েছে। আপনাদের কি মনে হয় স্যামি জেন কি মানি প্লেয়ার? আপনাদের যদি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরপর ফাইনাল বস দ্য রকের বিষয়ে কথা বলবো, আর এটাও অত গ্রেট আপডেট না। আপনারা ধরবেন না যেটা এটা কনক্রিট বা আমি আপনাদের বলবো যেটা বিশ্বাস করতে, কিন্তু আপডেটটা আমার ভালো লেগেছে, এর জন্য আপনাদের আমি বলতেছি সামনে গিয়ে এটা নিয়ে কিছু একটা হতেও পারে। বলা হচ্ছে অনেকটা পসিবল আছে যে রক এমনটা ফিল করতেছে ট্রিপল এইচ এবং কোডি রোডস তার পিছনে পিছনে পলিটিক্স করতেছে, মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে রকের এগেনস্টে ট্রিপল এইচ এবং কোডি রোডস টিম আপ করতেছে। আর এর জন্য ট্রিপল এইচ এবং কোডি রোডস যে খেলাটা খেলতেছে এটার জন্যই রক এখন ডাব্লিউডাব্লিউতে আসতেছে না, মানে রক এমনটা ফিল করতেছে এখন ট্রিপল এইচ এবং কোডি রোডস কোনো একটা এজেন্ডা নিয়ে কাজ করতেছে। কিন্তু আমি বলবো আপনারা যদি দেখেন ফাইনাল বসের কাছে দ্য রকের কাছে সবচেয়ে বেশি পাওয়ার এখন। জানি না কেন সে এমনটা ফিল করতেছে। রক কখনোই তাদের পলিটিক্স বা তাদের টিম আপের ভয়ে আন্ডার সিকিউর থাকবে না। জানি না কি হচ্ছে ব্যাকস্টেজে, কিন্তু আমি বলবো চোখ বন্ধ করে যে কেউ বলতে পারে রক এবং ট্রিপল এইচ এর সম্পর্ক ভালো না, আবার রক এবং কোডি রোডসের যে সম্পর্ক ভালো এটাও না, তাদেরও কিন্তু বনে না। আবার ওই দিক দিয়ে ট্রিপল এইচ এবং কোডি রোডসের সম্পর্ক খুবই ভালো, তাদের খাতির বেশি। জানি না ব্যাকস্টেজে কি হচ্ছে, কিন্তু এটা শিওর রক কোডি এবং ট্রিপল এইচ কে পছন্দ করে না। আবার ট্রিপল এইচ যে রককে পছন্দ করে এটাও না, ট্রিপল এইচও কিন্তু রককে দেখতে পারে না। আমার এটা রিয়েলিস্টিক লাগতেছে যে হ্যাঁ রক এটা ফিল করতে পারে, সামনে গিয়ে হয়তো কিছু একটা হবে। ছোট আপডেট যেটা আগে সামনে এসেছে সেটা আপনাদের জানালাম। এরপর ইলিয়া ড্রাগনের বিষয়ে কথা বলবো, এবং ইলিয়া ড্রাগনও কিন্তু অনেকদিন ধরে ডাব্লিউডাব্লিউর মধ্যে টিভিতে প্রেজেন্ট হচ্ছে না। যে কেন প্রেজেন্ট হচ্ছে না আমরা কিন্তু জানি না, কিন্তু ইলিয়া ড্রাগনকে নিয়ে একটা আপডেট এসেছে এবং এই আপডেটটা বলবো খুবই কনফ্লিক্টিং, কারণ এরকম কনফ্লিক্টিং আপডেট অনেক এসেছে তাকে নিয়ে। মানে একটা আপডেটে বলা হচ্ছে সে খুব তাড়াতাড়ি আসবে, আবার আরেকটা আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর কাছে তাকে নিয়ে কোনো প্ল্যানই নেই এবং সে যে আসবে এটাও শিওর না। এমনও হতে পারে সে হচ্ছে নেক্সট গাই যে কিনা লিভ করবে ডাব্লিউডাব্লিউই। দেখেন এতগুলো আপডেট, এটা অবশ্যই কনফ্লিক্ট। আমি বলবো ইলিয়া ড্রাগনও ডেফিনেটলি ট্যালেন্টেড, কিন্তু আমার মনে হয় একটা ইয়াং ট্যালেন্টের একটা পিরিয়ড থাকে, একটা সময় থাকে। মানে স্টার্টে যদি চমকে যায় চমকে যাবে, আর যদি স্টার্টে দমে যায় দমে যাবে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ইলিয়া ড্রাগনও শাইন করতেছে না, এবং ট্রিকিওর যারা আছে তারা তার উপর এমন না যে অনেক বেশি বিলিভই করে না। ইভেন ডাব্লিউডাব্লিউর মধ্যে তাকে মেজর কোনো সুপারস্টার হিসেবে ধরাই হয় না। তারা এমনভাবে ইলিয়া ড্রাগনকে ভেবে রেখেছে যে কোন একটা সুপারস্টারের বদলি তাকে কম্পিট করাবে। দেখেন ইলিয়া ড্রাগনকে নিয়ে এত যেহেতু প্রবলেম, যদি সে চলেও আসে আমার মনে হয় বেশি সময় টিকতে পারবে না, সেও হয়তো ডাব্লিউডাব্লিউ লিভ করবে। ইলিয়া ড্রাগনকে নিয়ে আপনাদের আসলে কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের একটা ইন্টারেস্টিং আপডেটের বিষয়ে কথা বলবো, এবং এই ইন্টারেস্টিং আপডেটটা হচ্ছে র্যান্ডি অর্টনকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের রিলেটেড একটা ইম্পর্টেন্ট ট্রেডমার্ক ফাইল করেছে, এবং সেই ট্রেডমার্কের নাম হচ্ছে RKO। র্যান্ডি অর্টনের যে 3 ডেঞ্জারাস লেটার RKO সেটা ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক ফাইল করেছে। এমন না যে আগে ট্রেডমার্ক ছিল না, তারা ট্রেডমার্কের ডেট চলে গিয়েছে তারপর ফাইল করেছে আবার। আপনারা তো সবাই জানেন ট্রেডমার্ক কিছুদিন বা অনেকদিন পর পর এক্সপায়ার হয়ে যায়। ডাব্লিউডাব্লিউ এর জন্য রিনিউ করেছে, আর ইন্টারেস্টিং টাইম এটা করেছে, এটা হচ্ছে জুলাই 6 তারিখে তারা করেছে। আর আমরা কিন্তু এখন সামার স্ল্যামের দিকে যাচ্ছি, কোডি পাঙ্ক অনেক কিছুই চলতেছে। র্যান্ডি অর্টন রুমার ছিল বা রুমার আছে সে সামার স্ল্যামের আগেই চলে আসবে। ইনফ্যাক্ট টাইমটা এই সময় ছিল যে সে এই সময় আসবে। সিএম পাঙ্কের সময় কিন্তু এরকম বলা হয়েছিল, সিএম পাঙ্ক চলে এসেছে। জানি না সামার স্ল্যামে সে আসবে কিনা বা সামার স্ল্যামের আগে আসবে কিনা, কিন্তু এই টাইমে ট্রেডমার্ক ফাইল করা অনেক কিছু কিন্তু ইন্ডিকেট করে। বলতে পারি পসিবলি অর্টেন ইজ কামিং ব্যাক। আমার এখানে প্রশ্ন আসতেছে, যদি অর্টেন চলে আসে এবং সে টাইটেলের জন্য না যায় তাহলে সে কি করবে সামারস্ল্যামে? ইভেন রিসেন্টলিতে আমরা র্যান্ডি অর্টনের পান্ট কিকও দেখেছি, এত মোমেন্ট ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে, সে যদি এসে টাইটেলের জন্য চ্যালেঞ্জ না করে ডাব্লিউডাব্লিউ বলবে স্টুপিড ডিসিশন হবে। এটা যদি তারা না করে কথা বলে তো লাভ নাই, লেটস সি কি হয় সামনে। আর এখনো যারা ভিডিও দেখতেছেন আমার ওই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে, আর এই চ্যানেলে আমি লং ভিডিও আপলোড করি। ওই চ্যানেলে একটা লিমিট থাকে, চ্যানেলে লিমিট নাই। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে কথা বলবো, এবং ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা একটা রস্টার শেকআপ প্ল্যান করতেছে। বলা হচ্ছে সামারস্ল্যামের অ্যারাউন্ডে অথবা সামারস্ল্যামের পরে ডাব্লিউডাব্লিউ কল আপস এন্ড শেকআপস বা ট্রান্সফার সবকিছু করবে। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ কিছুদিন পরপরই করে থাকে, করলে কি অ্যাচিভ হয় সেটা আসলে বুঝি না। এখনো তো ড্রাফটকে নিয়ে কোনো আইডিয়া নেই। অবশ্যই এখানে ড্রাফট বলা হয়নি, বলেছে রস্টার শেকআপ। যেহেতু রস্টার শেকআপ প্ল্যান করা হচ্ছে, হয়তো NXT থেকে আসবে, স্ম্যাকডাউন থেকে রয়ে যাবে, রয় থেকে স্ম্যাকডাউন
স্ম্যাকডাউনে আসবে। মেইনলি এখানে তারা এনএক্সটি থেকে কলাপস করে, মানে মেন কলাপসটা হয় এনএক্সটি থেকে, হয়তো এনএক্সটি থেকে আসবে, জানি না কি হয়। আপাতত ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।